হুম স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, আমি চলে এলাম বান্টিস কিচেনে। তোমাদেরকে সম্পূর্ণ একটি নতুন এপিসোড দেখাবো আজকে মাধ্যমিক ইতিহাস থেকে। ঠিক আছে, মাধ্যমিক হিস্ট্রি। তো যারা মাধ্যমিক ক্যান্ডিডেটস আগামীতে মাধ্যমিক দিচ্ছ 2027, তারাও দেখো, এবং যারা হচ্ছে রোজকার দর্শক, যারা অন্যান্য ক্লাসেও পড়ো, তাদেরও কারো কারো ইতিহাসের সঙ্গে কিন্তু এটা মিলে যাবে। চাকরি প্রার্থীদের জন্য কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকের আমি টপিক থেকে তোমাদেরকে যে বাছাইকৃত কোশ্চেনগুলো আলোচনা করব নিয়ে, তো সেই কোশ্চেনগুলো সাজেস্টিভ নোটস হিসেবে তোমরা নোট করে রাখো, বা তোমরা এগুলো কিন্তু পড়বে। এবং পরীক্ষায় কমন পেলে অবশ্যই জানাতে ভুলো না যে তোমরা এগুলো কতটা কমন পেলে। তো যারা আজকে প্রথম দেখছো আমার এই চ্যানেল, সাবস্ক্রাইব করে তোমরা অল বাটনটি প্রেস করে নাও, যাতে তোমাদের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায়। চলো শুরু করি দেরি না করে। প্রথমে হচ্ছে জানতে হবে ইতিহাস কি। ইতিহাস আসলে কি বন্ধুরা? ইতিহাস তোমরা পড়ি, কিন্তু ইতিহাস কি কি বিষয় সেটা কি আমরা জানি? ইতিহাস হলো অতীত বিষয়কে নিয়ে যে ঘটনা, তাকে কিন্তু আমরা বলি ইতিহাস। ঠিক আছে? আচ্ছা, ইতিহাস রচনার কিছু উপাদান থাকে, মানে কোন কোন উপাদানের জন্য ইতিহাস গঠিত হয়, ইতিহাস তৈরি করা হয়। ঐতিহাসিকরা যে ইতিহাস রচনা করছেন, তা কি কি বিষয়ের জন্য তৈরি করতে পেরেছেন ইতিহাস, তার জন্য প্রাচীন যুগের ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই, দেখতে পাবো গুহা মানবের প্রস্তর চিত্র। গুহা ছিল প্রাচীন যুগের ইতিহাসে, গুহার নাম শুনে থাকবে তোমরা, এবং গুহায় যে মানুষ থাকতো সেটাও তোমরা জানো। তাহলে গুহা মানবের সেই যে প্রস্তর চিত্র, মানে পাথরের যে চিত্র, ঠিক আছে, সেটা। এছাড়া আর কি কি পাই? প্রত্নস্থাপত্য, ঠিক আছে, যেমন প্রত্নতত্ত্ব বলা হয় সেই জিনিস। তারপর স্থাপত্য, তাছাড়া আর কি আছে? স্থাপত্য, ভাস্কর্য, তাই না? সবকিছু তো আমরা পেয়ে থাকি। এছাড়া আছে মুদ্রা, কিছু কিছু উল্লেখযোগ্য মুদ্রা। তোমরা বিভিন্ন টাকা পয়সা, সম্রাটের নামে, হ্যাঁ, বিভিন্ন কর স্বর্ণ কর মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, এগুলো কিন্তু ফরমান, অনেক সিক্কা, কিছুই তোমরা সিক্কা বলে মুদ্রা। হ্যাঁ, উল্লেখযোগ্য উপাদান তোমরা পেয়ে থাকবে, যার সাহায্যে কিন্তু আমরা প্রাচীন যুগের ইতিহাসের কথা জানতে না, পারি। আমরা টাকাকে বলে না মুদ্রা, ও কর টরকে। তো এগুলো হচ্ছে উপাদান হিসেবে বিবেচিত হয় বন্ধুরা। তারপর মার্ক্সবাদী ইতিহাসের সূত্রপাত, এটা একটা সম্পূর্ণ আলাদা টপিক, আলাদা কোশ্চেন। মার্ক্সবাদী ইতিহাসের সূত্রপাত কিভাবে ঘটে বন্ধুরা? তো 1940 খ্রিস্টাব্দে রজনীপাম দত্ত তার রচিত ইন্ডিয়া টুডে INDIA ইন্ডিয়া টুডে টুডে ইন্ডিয়া টুডে গ্রন্থটি, এর মধ্যে দিয়ে কিন্তু মার্ক্সবাদী ইতিহাস চর্চার সূত্রপাত ঘটায়। যেমন আমরা মার্ক্সবাদী বলতে এখানে আলাদা কিছু বোঝে যদি তোমরা নাও পাও, তোমরা তো কার্ল মার্ক্সের নাম শুনেছো না? কার্ল মার্ক্স, তাহলে তিনি হচ্ছে সম্পূর্ণ মার্ক্সবাদী, অর্থাৎ মার্ক্সদেরকে নিয়ে গঠিত হয়েছে মার্ক্সবাদী ইতিহাস। ঠিক আছে, তারপরে দেখো আর কিসের কিসের ইতিহাস আমরা পেয়ে থাকি? অ্যানাল গোষ্ঠীর ইতিহাস, এটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য ইতিহাস। তো অ্যানাল গোষ্ঠী বর্গ যারা, তারাই এসব ইতিহাস রচনা করেছেন। তো সেই সব ঐতিহাসিকদের নাম যদি তোমাদের পরীক্ষায় জানতে চাওয়া হয়, যে অপশন দেওয়া থাকলো কারা অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিক, তো তোমরা চোখ বন্ধ করে লিখতে পারবে এই নামগুলো যদি তোমাদের জানা থাকে। 1 নম্বর মার্ক ব্লক, 2 নম্বর লুসিয়ান ফেভার, 3 নম্বর ফার্নান্ড ব্রদেল, 4 নম্বর লাদুরি। তাহলে এই 4টি নাম তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ। আচ্ছা, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখককে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক হলেন মার্ক ব্লক। আরো একটি কোশ্চেন, দ্য টেরিটরি অফ দ্য হিস্টেরিয়ান, এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখকই হচ্ছে
বন্ধুরা, লাদুরি, যাকে আমরা এনাল গোষ্ঠীর ঐতিহাসিক হিসেবে যার নাম আমরা পাই লাদুরি, তার লেখা এই হিস্টোরিয়ান গ্রন্থই হচ্ছে আমাদের দ্য টেরিটরি অফ দ্য হিস্টোরিয়ান। ওকে, তারপর নেক্সট কোশ্চেনে আসো, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এটা একটি পত্রিকা। এই পত্রিকার মধ্যে দিয়ে আমরা নতুন সামাজিক ইতিহাস চর্চাকে সার্থক রূপে দেখে থাকি। মানে নতুন ইতিহাস চর্চা, হ্যাঁ, সামাজিক ইতিহাস চর্চা কিভাবে সার্থক হয় না, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মাধ্যমে। আচ্ছা, এবার একটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট তোমাদের আগামীবার 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মনে রাখবে। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি সেটা? তোমরা তো নিশ্চয়ই জানো নিম্নবর্গের ইতিহাস। নিম্নবর্গের ইতিহাস থেকে কিন্তু একটি না একটি কোশ্চেন থাকবেই তোমাদের পরের পরীক্ষার জন্য। তো নিম্নবর্গের ইতিহাস এই শুরু হয়েছে ইতিহাসটি কবে থেকে? নিম্নবর্গের ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? 1980-র দশক থেকে। এখান থেকে এতটুকু তোমাদের পড়লে কিন্তু অনেকখানি কাজে এসে যাচ্ছে বন্ধুরা। এছাড়া তোমরা আর কি কি পড়বে দেখে নাও। আর পড়বে যে দি অ্যাসোসিয়েশন অফ ট্রেস হিস্টোরিয়ান্স। দি অ্যাসোসিয়েশন অফ ট্রেস হিস্টোরিয়ান্স এটি প্রতিষ্ঠিত হয়েছে কত খ্রিস্টাব্দে? 2011 সালে। তাহলে বেশি দিনের কথা না। 2011 মানে তো নতুন সালেরই কথা না, 2000 পেরিয়ে না, প্রাচীন নয়, আধুনিক। 2011 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। ঠিক আছে, এখন তো 2026 চলছে, তাহলে পুরনো হলো না ওটা সাল? পুরনো হলো কিন্তু প্রাচীন তো না, প্রাচীন তো অনেক আগেকার কথা। 1900, ওটা 90s 80s। তাহলে ম্যাম আজ থেকে প্রায় 12 বছর আগে বা 11 বছর আগে। এটা 2026 চলছে। 11 মানে কি হচ্ছে? 11 মানে 2011। মনে করো 15 বছর আগে। ঠিক আছে, 15 বছর আগে। এবার 11 বছর হলে তো তাহলে তো নাম তোমাদের আসতে পারে পরীক্ষায়। 2014 হচ্ছে ম্যাম, 11 বছর আগে হলে তো। ও 10-11। এ হিস্ট্রি অফ কস্টিউম, এই গ্রন্থটির রচয়িতা কে? এ হিস্ট্রি অফ কস্টিউম, এটার রচয়িতা হলেন কার্ল কোহলার। কার্ল কোহলার মনে থাকবে? নাহলে লিখে নাও খাতাতে। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, আর্ট অফ ড্রেস ডিজাইনিং। আর্ট অফ ড্রেস ডিজাইনিং এই গ্রন্থের রচয়িতাকে মাইকেল ডেভিস। মাইকেল ডেভিস। এবার চলে আসি শিল্পচর্চার ইতিহাস থেকে কয়েকটি কোশ্চেন নিয়ে। কাওয়ালির জনক কাকে বলা হয় বন্ধুরা? খুবই সুন্দর একটি প্রশ্ন, পরীক্ষায় আসার জন্য এটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। কাওয়ালির জনক বলা হয় আমির খুসরোকে। আচ্ছা, ভারতীয় সঙ্গীতের উৎস কি? মানে আমরা তো 4টি বেদ পেয়ে থাকি, ঋক, সাম, যজু, অথর্ব, 4টি বেদ। তাহলে এই বেদের মধ্যে কোন বেদটি আমাদের সঙ্গীতের উৎস বলে ধরা হয়? সাম বেদকে। তারপরে সঙ্গীত চিন্তা গ্রন্থটি কে লিখেছেন? এই সঙ্গীত চিন্তা গ্রন্থটি রচনা করেন হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সঙ্গীতের রূপ। বাংলা সঙ্গীতের রূপ গ্রন্থটি কে রচনা করেন? সুকুমার রায়। সুকুমার রায় বাংলা সঙ্গীতের রূপ এই গ্রন্থটি রচনা করেন। তারপর বাংলা গানের সন্ধানে। বাংলা গানের সন্ধানে শুনতে প্রায় একই রকম, কিন্তু মনে রাখতে হবে কোনটা কে রচনা করে। বাংলা গানের সন্ধানে কে রচনা করে? সুধীর চক্রবর্তী। তারপরে আছে সঙ্গীত সমীক্ষা। সঙ্গীত সমীক্ষা গ্রন্থটি রচনা করেন কে? রাজেশ্বর মিত্র। তারপর সঙ্গীতিকা। সঙ্গীতিকা গ্রন্থটি কে রচনা করেন? দিলীপ কুমার রায়। দিলীপ কুমার রায়। 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 তারপর সঙ্গীত চর্চায় বহরমপুর। ম্যাম রয় কি ইংলিশে বলে? রয় ইংলিশে, আরো ভাই। সঙ্গীত চর্চায় বহরমপুর, একাল ও সেকাল এই গ্রন্থটি কে রচনা করেন বন্ধুরা? রামপ্রসাদ ভাস্কর। তাহলে কি বললাম? সঙ্গীত চর্চায় বহরমপুর, একাল ও সেকাল গ্রন্থটি কে রচনা করে? রামপ্রসাদ ভাস্কর।
তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই বন্ধুরা, আমরা যাতে বুঝতে পারি তোমাদের কার কতটা ভালো লেগেছে। আর একটু বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সকল বন্ধুরা সমানভাবে উপকৃত হয়। আর পরীক্ষাটা সবাইকেই যেন ভালো দিতে হবে, এটাই যেন সবার চিন্তা মাথায় থাকে, ঠিক আছে? তাহলে আমার এই চ্যানেল দেখে কে কে হেল্পফুল হচ্ছ সেটা জানাতে ভুলো না। আজকের এপিসোডটি আর বেশি লম্বা করছি না, চলে আসবো আবারও একটি নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের মাঝে, তোমাদের সাথে বান্টিস ক্রিয়েশনে। তোমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।